আসসালামু আলাইকুম। লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ঘড়িতে ঠিক রাত 10টা এবং ঠিক রাত 10টাতেই কিন্তু আমি হাজির হয়ে গেলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অন শর্ট এমসিকিউ লাইভ ক্লাসে। ওকে, তো যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছে ইতিমধ্যে এবং যারা যারা এখনো যুক্ত হওনি উভয়কেই বলবো, যারা যুক্ত হয়েছে তারা কিন্তু অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবে এবং যারা এখনো যুক্ত হওনি তারা কিন্তু দ্রুত দ্রুত লাইভটিতে যুক্ত হয়ে যাবে। ওকে, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে। ওকে, তাইয়ুব রারি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, খুব ভালো। তো সবাই দ্রুত 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 একটু জয়েন হয়ে নাও ভাইয়া আপুরা, এবং যারা যারা জয়েন হয়েছে তারা কিন্তু অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করবে এবং তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা যেন আজকে লাইভ ক্লাসটি দেখতে পায়, সে কারণে কি করতে হবে, অবশ্যই কিন্তু তাদেরকে মেনশন দিতে হবে। ওকে ওকে, সুরাই আলী সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা করা হয়েছে যে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তিশা মারিয়া ওয়ালাইকুম আসসালাম। অর্পিতা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সবাই যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছে দ্রুত দ্রুত একটু লাইভটি শেয়ার করে দাও। আমি আমার জায়গা থেকে লাইভটিকে শেয়ার করে দিচ্ছি। আমার যে গ্রুপগুলো রয়েছে তোমরা কিন্তু একই কাজটি অবশ্যই করবে ভাইয়াপুরা। ওকে, আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য করতে যাচ্ছি, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ অসংখ্য এমসিকিউ আমি আজকে তোমাদের জন্য রেখেছি। ওকে, যেগুলা জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা খুবই কাজে তোমাদের লাগবে। এবং দেখা যেতে পারে যে ভবিষ্যৎবাণী আমি করতে পারছি না, তবে এমনও হতে পারে যে আমি যে এমসিকিউ গুলো তোমাদেরকে পড়াই এখান থেকে হুবহু কমন তোমরা ইনশাল্লাহ পেতে পারো। ওকে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত 10 বছরের অধিক সময় ধরে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তো সেক্ষেত্রে তারা কিন্তু বিগত বছরে যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছিল সেখান থেকে কিন্তু প্রশ্ন হুবহু দিতে পারে। ওকে, তো সেক্ষেত্রে কমন পাওয়ার একটা পসিবিলিটি থাকে এবং আমি কিন্তু সবসময় চেষ্টা করি, বিগত ক্লাসগুলোতেও চেষ্টা করেছি এবং আপকামিং যে ক্লাসগুলো বা এখন যে ক্লাসগুলো চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আগে এসেছে সেগুলো তোমাদেরকে পড়িয়ে থাকি, যাতে করে তোমরা হুবহু কিছু প্রশ্ন কমন পাও, এবং কিছু থিওরি ক্লাস আমি নিয়েছি যাতে করে একদম হুবহু কমন না পেলেও তোমরা টপিক কমন পাও। এবং আমি কিন্তু থিওরি ক্লাসেও কিন্তু অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। ওকে, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, যারা যারা যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পুরা। ওকে জি, হুম, আচ্ছা। ওকে, তো কথা খুব বেশি বাড়াবো না, আমি কিছুক্ষণ অপেক্ষা করব যারা যারা এখনো যুক্ত হয়নি যাতে যুক্ত হতে পারে। ওকে, এমনি রাকিব হোসেন বলেছে যে আমি আমার বন্ধুদের সবাইকে শেয়ার করে দিছি স্যার। ওকে, খুব ভালো কাজ করেছো, ধন্যবাদ। আচ্ছা, সাম্প্রতিক জিকে নিয়ে আলোচনা করবেন ভাইয়া। আচ্ছা, কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্তর্জাতিক পাঠ থেকে খুব বেশি প্রশ্ন আসবে না, তবে বাংলাদেশ পাঠ থেকে যেহেতু প্রশ্ন আসবে সেহেতু আমি চেষ্টা করবো বাংলাদেশ পাঠে যে সাম্প্রতিক বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার কোনো একটা ক্লাস। ওকে ওকে, তো ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে, তো সরাসরি আমি পড়াতে চলে যাব, সময় খুব বেশি নিব না। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম খুশি আক্তার। ওকে, তো দেখতেই পাচ্ছ যে প্রশ্ন ব্যাংক সব, আসলে প্রশ্ন ব্যাংক সব ক্লাস বলতে কি, প্রশ্ন ব্যাংক কিন্তু আমি তোমাদেরকে শেষ করে দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন ছিল আমি কিন্তু এ টু জেড সব পড়ে দিয়েছি। এখন কিন্তু অনশট এমসিকিউ ক্লাস আমাদের চলছে। ওকে ওকে, তো যারা যারা সালাম দিয়েছে আবারও বলছি, যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আমরা কিন্তু সরাসরি পড়াতে চলে এসেছি আজকের ওয়ান শট এমসিকিউ ক্লাস ফর ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম প্রশ্ন, যে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি। ওকে, আচ্ছা, শেয়ার ডান ভাইয়া, খুব ধন্যবাদ। আচ্ছা, আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ক্লাসের ফোকাস ঠিক আছে কিনা, সবকিছু আমাকে একটু জানাও তো কেউ একজন। সাউন্ড ঠিক আছে কিনা বা অল ইজ ওকে কিনা আমাকে একটু জানাও তোমরা। ভাইয়াপুরা যারা যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে আমাকে একটু জানাও তোমরা। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, তোমরা একটু জানাও আমাকে, কেউ একজন একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো তার মধ্যে থেকে আজকে প্রশ্নটা আমি পড়ে ফেলি, যে কি ছিল প্রশ্ন, যে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি। ওকে ওকে, অথই বিশ্বাস উত্তর দিয়েছে। আচ্ছা, তাসনিম বলছে ঠিক আছে। আচ্ছা, সিরাজুল মুনতাহা বলছে অল ইজ ওকে। ওকে, তো অথই বিশ্বাস উত্তর দিয়েছে একের এ, অথই বিশ্বাস আবার উত্তর দিয়েছে একের বি। ওকে ওকে অর্পিতা দাস বলেছে যে তিস্তা সেচ প্রকল্প। ওকে, তৈয়ব
রারি বলেছে একের ক। জুবাইর আহমেদ সাইফ বলেছে, উত্তর দিয়েছে। ওকে, রাকিব হোসেন বলেছে সব ঠিক আছে স্যার। ওকে ওকে, আয়রাত ইবনাত রুহি উত্তর দিয়েছে। সুরাইয়া জুই উত্তর দিয়েছে। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। আমি কিন্তু বিগত ক্লাসেও বলেছি যে উত্তর দেওয়ার সময় মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যেই সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে ভাইয়া, পুরা 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু সবাই উত্তর দেওয়ার ট্রাই করবে। ওকে ওকে, মিষ্টি খুশি আক্তার উত্তর দিয়েছে, উত্তর দিয়েছে। নূরের নহর উত্তর দিয়েছে। তাহসিনা আক্তার রহিমা উত্তর দিয়েছে। ওকে, আচ্ছা, ওকে, ক্লিয়ার। ওকে, তো প্রশ্নটি আমাদের ছিল কি যে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? যেহেতু প্রথম প্রশ্ন এখনো সবাই যুক্ত হতে পারেনি, তাই আমি আরো কিছু উত্তর সবার কাছ থেকে নিব। সেজন্য কি করতে হবে, আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো আমি তোমাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, আর 1 মিনিট আমি অপেক্ষা করব। 1 মিনিট সবার থেকে আমি উত্তর নিব। 1 মিনিট আমি সবার থেকে উত্তর নেব, এর মধ্যে অনেকেই জয়েন হয়ে যাবে। ওকে, নাদির আফরিন, রিঙ্কু মনি উত্তর দিয়েছে। এমডি নাইম উত্তর দিয়েছে। আরমান হুসাইন উত্তর দিয়েছে। উত্তর দিয়েছে আলোর পথের চলো। ওকে, আমরা সবাই আলোর পথে চলার চেষ্টা করব ভাইয়া। ওকে, মোহাম্মদ বিন সাইদ উত্তর দিয়েছে। উত্তর দিয়েছে সুরাইয়া। ওকে, সবাই একটু দ্রুত দ্রুত উত্তর করো। ওকে ভাই, আজকে কয়টা এমসিকিউ? আজকেও 20টা এমসিকিউ থাকবে। আজকেও 20টা এমসিকিউ থাকবে। এভাবেই কিন্তু সপ্তাহে 3 দিন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের কিন্তু এরকম রেগুলার ক্লাস থাকবে। রেগুলার আসলে এইভাবে অনসাইট এমসিকিউ ক্লাস আমি নিব, যাতে করে তোমাদের উপকার হয়। ওকে, আফিয়া ইসলাম উত্তর দিয়েছে। উত্তর দিয়েছে জোবা দাস। এমডি রাকিব হোসেন, আফরোজা নুসরাত প্রমি, জোবা, তারপরে ফারিয়া উত্তর দিয়েছে। ওকে, তো প্রশ্নটি ছিল যে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? ওকে, তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে তিস্তা সেচ প্রকল্প। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তিস্তা সেচ প্রকল্প। তিস্তা সেচ প্রকল্প কিন্তু বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। ওকে, মনে থাকবে, আশা করি মনে থাকবে। হ্যাঁ, সবাই তিস্তা সেচ প্রকল্প উত্তর দিয়েছে। ওকে, তো আমি পরবর্তী প্রশ্নে যাব ভাইয়া। পুরা পরবর্তী প্রশ্নটা কি আছে আজকের অনশট এমসিকিউ ক্লাসের জন্য, যে ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কতটা দূরে অবস্থিত? তোমরা জানো যে এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কতটা দূরে অবস্থিত? সবাই একটু দ্রুত উত্তর করো। হ্যাঁ, উপমা সেন বি বলেছে, জয়মন্ডল বি বলেছে। ওকে ভাইয়া, পুরা সবাই 2 নম্বর প্রশ্নের উত্তর সবাই একটু করো, যে ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত। এবং যারা যারা ক্লাসে জয়েন হয়েছে, আবারও বলছি, যারা যারা ক্লাসে জয়েন হয়েছে সবাই কিন্তু সবার জায়গা থেকে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীকে আমি চাই, যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য একটি গিফট রয়েছে। ক্লাস শেষে আমাকে স্ক্রিনশট দেখাতে হবে যে আমি সর্বোচ্চ শেয়ারকারী, তার জন্য একটি গিফট রয়েছে। ওকে, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, সবাই সবার জায়গা থেকে ভাইয়াপুর। ওকে, কাউসার মাহমুদ উত্তর বলেছে 16.5 কিলোমিটার। ওকে, আয়রাত ইবনাত রুহি 2 ডি বলেছে। ওকে, তাহসিনা আক্তার রাহিমা উত্তর দিয়েছে। তারপর আর একটা উত্তর দিয়েছে, যেটার নাম আমি বলতে পারছি না, এটা মনে হয় চাইনিজ কোনো একটা নাম হবে। ওকে, সিদরাতুল মুনতাহা ফাবিয়া উত্তর দিয়েছে। তৈয়ব উত্তর দিয়েছে। উত্তর দিয়েছে তাসনিম। আরমান হোসেন উত্তর দিয়েছে। উপমা সেন উত্তর দিয়েছে। তাইরিন নাহার ইসামন উত্তর দিয়েছে। সুরাইয়া তিশা উত্তর দিয়েছে। ওকে, জয় মন্ডল, রাকিব হোসেন সবাই উত্তর দিয়েছে। কেউ বলেছে সি, কেউ বলছে বি, আবার কেউ বলছে ডি। দেখা যাক শেষ পর্যন্ত কারটা সঠিক হয়। সবাই দ্রুত দ্রুত একটু উত্তর করো, যে ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কতটা দূরে অবস্থিত। ওকে ওকে, মাইমুনা রহমান সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, আফরোজা নুসরাত প্রমি উত্তর দিয়েছে ডি। ওকে, এমএসটি খুশি আক্তার ডি বলেছে। তো আমাদের প্রশ্নটি ছিল যে ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 16.5 কিলোমিটার। ওকে, ফারাক্কা বাঁধ বাংলাদেশ থেকে কতটা দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। ওকে, মস্তুরা ইসলাম নিশু, অর্পিতা দাস সবাই কিন্তু ডি বলেছে। ওকে, তো প্রশ্নটি ছিল এবং উত্তরও কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, তো পরবর্তী প্রশ্নে আমি যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে জয়নুলের মনপুরা 70 চিত্রটি কোন বিষয় ভিত্তিক? তোমরা জানো যে চিত্রশিল্পী জয়নুল আবেদিন একটি চিত্র এঁকেছিল মনপুরা 70, যেটা কোন বিষয় ভিত্তিক, অর্থাৎ কোন বিষয়ের উপর আঁকা হয়েছে চিত্রটি। সবাই একটু দ্রুত উত্তর করো। জয়নুল আবেদিনের যে মনপুরা 70 চিত্রটি, সেটি কোন বিষয়ের উপর আঁকা হয়েছে? সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়া পুরা।
এবং পাশাপাশি যারা লাইভে যুক্ত হচ্ছে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে লাইভটি শেয়ার করবে, যাতে করে তোমার যারা বন্ধুরা রয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তারা যেন ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ওকে, ইতিমধ্যে তাসনিম আমাদের উত্তর দিয়েছে 3-এর এ, কাউসার মাহমুদ উত্তর দিয়েছে ঘূর্ণিঝড়। ওকে, তাহসিনা আক্তার রহিম উত্তর দিয়েছে তৈয়ব রারি, উপমা সেন বলেছে সি ঘূর্ণিঝড়। ওকে ওকে, মাইমুনা রহমান উত্তর দিয়েছে, আয়রাত ইবনাত রুহি উত্তর দিয়েছে। সবাই 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 ভাইয়া পুরো দ্রুত দ্রুত একটু উত্তর করো। 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা, আরমান হোসেন এবং মার্জিয়া এই দুইজনকে আমি বলবো যে তোমরা হচ্ছে শুধুমাত্র এইভাবে উত্তর দিবে না, এইভাবে শুধুমাত্র উত্তর দিবে না। উত্তর কিভাবে দিবে আমি শিখিয়ে দিয়েছিলাম যে 1 নাম্বার প্রশ্ন হলে এইভাবে এ অথবা ক, 2 নাম্বার উত্তর হলে এই যে বি অথবা খ, 3 নাম্বার উত্তর হলে সি অথবা গ, এইভাবে উত্তর দেবে। বিও লিখতে পারো, সিও লিখতে পারো, বা ক খাও লিখতে পারো, বাট সংখ্যাটা অবশ্যই প্রশ্নের পাশে লিখবে, অবশ্যই অবশ্যই লিখবে। ওকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তুমি কোন প্রশ্নটির উত্তর করছো। ওকে, জোবা দাস উত্তর দিয়েছে, মিষ্টি খুশি আক্তার, তারপরে প্রিয়ন্তী বড়ুয়া দুয়ের উত্তর, দুয়ের উত্তর দুয়ের উত্তর ছিল 16.5 কিলোমিটার, 16.5 কিলোমিটার প্রিয়ন্তী বড়ুয়া। ওকে, আফরিন হক, আফরোজা, নুসরাত প্রমি, সুরাইয়া জুই, সঙ্গীত সরকার বলেছে দুর্ভিক্ষ। ওকে, অথৈ বিশ্বাস গ বলেছে, সাবিয়া সুবর্ণ উত্তর দিয়েছে, অর্পিতা দাস ঘূর্ণিঝড় বলেছে, কুলসুম মৃধা উত্তর দিয়েছে 3-এর এ। ওকে, এমডি নাইম উত্তর দিয়েছে। ওকে, কাউসার মাহমুদ বলেছে যে 1970 সালে ভোলার মনপুরা দ্বীপে ঘূর্ণিঝড়ে প্রায় 10 লক্ষ মানুষ মারা যায়। এর উপর ভিত্তি করে শিল্পচার্য জয়নুল আবেদিন মনপুরা সত্য নামে একটি চিত্র অঙ্কন করে। অনেক 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 ধন্যবাদ আইরিনকে। ওকে, তো আরমান হোসেন বলছে আচ্ছা স্যার। ওকে, এমডি সাব্বির হোসেন, আফরিন হক 1970 সালের ঘূর্ণিঝড়, সাবিয়া সুবর্ণ বলছে ওকে। ওকে, তো প্রশ্নটি আমাদের ছিল যে জয়নুলের মনপুরা সত্য চিত্রটি কোন বিষয়ভিত্তিক, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ঘূর্ণিঝড়। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ঘূর্ণিঝড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের মনে থাকবে। ওকে, পরবর্তী প্রশ্নে যাব আজকের ক্লাসের। ওকে, যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? এটি কিন্তু একটু সোজা প্রশ্ন ছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের অনেক সোজা প্রশ্ন তোমরা পেয়ে থাকবে, যেটি মানে প্রথম দেখাতেই উত্তর অটোমেটিক্যালি তোমাদের মুখ থেকে বের হয়ে যাবে যে এটার উত্তর এটা। ওকে, আফসানা আনিকা 3-এর এ বলেছে, 1974 সালের চিত্রকর্ম বলছে। ওকে, তহসিনা আক্তার রহিমা অনেকজনকে শেয়ার দিয়েছে, তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ওকে, তো আজকের অনশট জিকে এমসিকিউ সাজেশন ক্লাসে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? এটি কিন্তু খুবই সোজা একটি প্রশ্ন, সবাই একটু দ্রুত উত্তর করো। ওকে, ইতিমধ্যে আমাদের মাঝে উত্তর করেছে আয়রাত, উত্তর করেছে হিমাদ্রি, তারপরে নূরের নহর উত্তর করেছে কাউসার মাহমুদ অর্থাৎ আইরিন বলেছে প্রাকৃতিক গ্যাস, আফিয়া ইসলাম, আরমান হুসাইন, নাহিদা জান্নাত জুথি, এমডি নীরব ইসলাম উত্তর করেছে তিশা মারিয়া সি বলেছে, নূরের নহর। ওকে, অনিক সাহা আলোর পথে চলো উত্তর দিয়েছে, আফরোজা নুসরাত প্রমি উত্তর দিয়েছে। ওকে, তো আমাদের প্রশ্নটি ছিল যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? হ্যাঁ, এটা সঠিক উত্তর কোনটি হবে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটা? গ্যাস, প্রাকৃতিক গ্যাস কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। ওকে, সবাই উত্তর দিয়েছে, সঙ্গীত সরকার উত্তর দিয়েছে, কুলসুম মৃধা উত্তর দিয়েছে। যারা যারা উত্তর করেছে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ ভাইয়া আপুরা। ওকে, আচ্ছা, আরমান হোসাইন বলছে যে স্যার আমার নামটা মনিটরে লিখলে একটা ভিডিও করতাম। কি ভিডিও করতাম তুমি ভাইয়া? আচ্ছা, ও যেহেতু এটি শখ করেছে, ও যেহেতু একটু শখ করেছে, ওর শখটা একটু পূরণ করে দেই, ওর শখটা একটু পূরণ করে দেই। বাট এরপরে আর কেউ আবদার করবে না, এরপরে আর কেউ আবদার করবে না, এইটাই লাস্ট। ওকে, নাও লিখে দিলাম তোমার নাম, আরমান হোসাইন তোমার নাম বোর্ডে লিখে দিলাম। ওকে, আচ্ছা, এমডি সাব্বির হোসেন বলছে গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। ওকে, প্রিয়ন্তী বড়ুয়া উত্তর দিচ্ছে, বর্ষা মজুমদার, এমডি নাইম, লামিয়া আক্তার লামু, জোবা দাস। ওকে, একটা চাইনিজ নাম, অর্থাৎ এটা কি নাম আমি জানি না, বাট তোমার নামটা কি আপু একটু বলিও, তাহলে আমার পড়তে সুবিধা হবে। ওকে, ওকে, তো সঠিক উত্তর আমরা পেয়েছিলাম কোনটা? যে প্রাকৃতিক গ্যাস, এবং নামটাও কিন্তু লিখেছি। ওকে, আমি পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইড কি রয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের খাত কোনটি? তোমরা জানো যে বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন পণ্য
বাইরের দেশে রপ্তানি করা হয়, আবার প্রবাসীদের অর্থ কিন্তু রয়েছে। তো এই সবগুলোর মধ্যে যে কোন খাতে, অর্থাৎ মানে কি কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা সব থেকে বেশি অর্জন হয়? ওকে, পোশাক রপ্তানি, প্রবাসীদের প্রেরিত অর্থ, পর্যটন, নাকি বৈদেশিক ঋণ? কোন কারণে বাংলাদেশের আচ্ছা, রাজুতে রাজুতে আসো বৈষম্য। আচ্ছা, আমি কিন্তু বলেছি আর কেউ আবদার করবে না, আমি কিন্তু বলেছি আর কেউ আবদার করবে না। ওকে, তো সবাই উত্তর দিয়েছে যে ওকে, অনিক সাহা উত্তর দিয়েছে, অর্পিতা দাস বলেছে পোশাক রপ্তানি, মাইমুনা রহমান, তাসনিম নেহা, ওকে, আফসানা আনিকা, আফরোজা নুসরাত প্রমিত, হোসিন আক্তার, ওকে, ইমাম মেহেদি উত্তর দিয়েছে, মরিয়াম আক্তার শ্রাবণ উত্তর দিয়েছে। ওকে, তো বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের খাত কোনটি? তোমরা জানো যে পোশাক রপ্তানি, তোমরা জানো যে পোশাক রপ্তানি থেকেই কিন্তু বাংলাদেশ সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। ওকে, ওকে, তাসনিম নেহা উত্তর দিয়েছে সঙ্গী সরকার তৈরি পোশাক বলেছে, নাহিদা জান্নাত জ্যোতি উত্তর দিয়েছে, আয়রাত ইবনাত রুহি আলোর পথে চলো। ওকে, সবাই উত্তর দিয়েছে পোশাক রপ্তানি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী প্রশ্নে যাব। আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু একটু কনফিউজিং প্রশ্ন, যে ব্রিসাইল কি? ব্রিসাইলটা কি? সবাই একটু দ্রুত উত্তর করো। এমএসটি খুশি আক্তার, এমডি নাইম, লামি আক্তার লামু, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়াপুরা যারা যারা 5 নম্বর প্রশ্নের উত্তর করেছে। আজকের অনশট জিকে সাজেশন এমসিকিউ ক্লাসের 6 নম্বর প্রশ্ন, যে ব্রিসাইল কি? সবাই একটু দ্রুত উত্তর করো। সৈয়দা তানজিলা ইয়াসমিন তমা, অনেক বড় নাম। ওকে, অথৈ বিশ্বাস পাশের ক বলেছে। আচ্ছা, নূরের নহর বলছে ভাই আপনি কিন্তু আমার নাম ইগনোর করলেন। না, ইগনোর করলাম না, এই যে তোমার নাম পড়ে ফেললাম। ওকে, তো 6 নম্বর প্রশ্নটা কি, যে ব্রিসাইল কি? সিদ্ধাতুল মুনতাহা ফাবিয়া বলেছে সয়ের এ। আচ্ছা, ওকে, অর্পিতা দাস, অনিক সাহা, তহসিন আক্তার, রাহিমা উত্তর দিয়েছে, সৈয়দ ইমাম মেহেদি হাসান উত্তর দিয়েছে, নূরের নহর উত্তর দিয়েছে, তাইয়ুব রারি উত্তর দিয়েছে। সবাই উত্তর দিচ্ছে, এটা কিন্তু খুবই ভালো লাগা কাজ করে আমার মধ্যে। ওকে, আমি আশা করব সবাই কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবে। আফসানা আনিকা উত্তর দিয়েছে, আলোর পথে চলো উত্তর দিয়েছে সুরাইয়া জুই, বেদিশা ইসলাম। আচ্ছা, কাউসার মাহমুদ অর্থাৎ আইরিন বলছে যে একটি উন্নত জাতের নাম, অথৈ বিশ্বাস, লামিয়া আক্তার লামু, রনি রয় 6 রে বলেছে যে একটি উন্নত মানের ধানের নাম। তো ব্রিসাইলটা কি? ব্রিসাইল হচ্ছে একটি উন্নত মানের ধানের নাম। ওকে, এবার আমি একটা কথা বলি, যারা 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিবে তাদের সবার নাম আমি পড়বো। ওকে, আচ্ছা, এমএসটি খুশি আক্তার, তারপরে নুসরাত, সে তার নাম লিখে দিয়েছে সয়ের এ। ওকে, খুব ভালো নুসরাত, থ্যাংক ইউ। সাবিয়া সুবর্ণ উত্তর দিয়েছে, কুলসুম মৃধা, এমডি সাব্বির হোসেন, জয় মন্ডল, সবাই বলেছে একটি উন্নত জাতের ধানের নাম। তো আমরা কি পেলাম, যে ব্রিসাইল কি? ব্রিসাইল হচ্ছে একটি উন্নত জাতের, উন্নত মানের ধানের নাম। ওকে, আমি পরবর্তী প্রশ্নে যাব। তাবাসসুম, ইকরা, আফরোজা নুসরাত প্রমি, রেশমা আক্তার, সবাইকে ধন্যবাদ। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছ যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, বাজারের সেরা একটি বই কিন্তু এনইউ বুস্টার, যেখানে কিন্তু অসংখ্য অসংখ্য প্রশ্ন সলভ রয়েছে, বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, মৌলিক জিকের উপর বিভিন্ন আলোচনা রয়েছে। সব মিলিয়ে তোমার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেরা একটি গাইডলাইন হতে পারে এই লিজেন্ড পাবলিকেশনস এর এনইউ বুস্টার। তো তোমরা যারা এখনো বইটি সংগ্রহ করনি, তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে কিন্তু বইটি মাত্র 400 টাকা মূল্যে সংগ্রহ করতে পারবে। অথবা তোমার নিকটস্থ লাইব্রেরি যদি বইটি না পেয়ে থাকো, আমাদের যে লিজেন্ড কেয়ার অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু মেসেজ করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু বইটি আমাদের কাছ থেকেই অনলাইনে নিতে পারবে। ওকে, আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে যে গ্রামীণ সমাজ সেবা কর্মসূচি শুরু হয় কত সালে? সবাই একটু উত্তর করো। আচ্ছা, আলোর পথে চলো, তোমার উত্তর আমি পরে দিব। তুমি ক্লাস শেষে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিও, বা আমার আইডিটা কেউ একজন মেনশন করে দাও, আমার আইডিটা কেউ একজন মেনশন করে দাও, যারা আমার সাথে অ্যাড রয়েছে ও যেন আমাকে একটু মেসেজ করতে পারে। ওকে, আচ্ছা, এমনি নাইম একটা কথা বলেছে যে ভাইয়া আপনি আমাদের নাম উল্লেখ করলে নিজেকে সেলিব্রিটি মনে হয়। ওকে, সেলিব্রিটি মনে হলে খুব ভালো কথা। ওকে, তো 7 নম্বর প্রশ্নের উত্তর করো সবাই। যে আচ্ছা, নাদিরা বলেছে যে ভাইয়া 100-র মধ্যে 50 উপর পেলে কি চান্স শেয়ার হবে? পাস মার্ক হচ্ছে 35। নাদিয়া, পাস মার্ক হচ্ছে 35। তো তোমাকে মিনিমাম 50+ মার্ক পেলে তুমি ধরে নিতে পারো যে ন্যাশনাল ইউনিভার্সিটি, যে তুমি যে কলেজে আবেদন করেছো সেখানে একটি সাবজেক্ট ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে। ওকে,
আমাদের প্রশ্নটা ছিল যে গ্রামীণ সমাজের কর্মসূচি শুরু হয় কত সালে, সবাই একটু দ্রুত উত্তর করো। অনেক সাহা উত্তর করেছে, সিদ্ধাতুল মুনতাহা, ফাবিহা, নাহিদা, জান্নাত উত্তর করেছে, নূরের নহর, অথই বিশ্বাস, অর্পিতা দাস উত্তর করেছে তৈয়ব রারি, তাহসিনা আক্তার, লামিয়া আক্তার, লামু, হিমাদ্রি নীল, আফসানা আনিকা উত্তর করেছে এমনি সাব্বির হোসাইন, অথই বিশ্বাস, তাবাসসুম ইকরা উত্তর করেছে, খুশি আক্তার। আচ্ছা, উপমা সেন বলেছে ভাইয়া এগুলো থেকে কমন পাবো? আশা করি কমন পাবে আপু, চেষ্টা করি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদের জন্য রাখার। আয়রাত ইবনাত রুহি, উপমা সেন, জয় মন্ডল, কাউসার মাহমুদ বলছে 1974, আফিয়া ইসলাম। আচ্ছা, নাম না বলে তাড়াতাড়ি সলভ করালে ভালো হয়। এই কথাটা শুনতে শুনতে আমি এখন অভ্যস্ত, প্রায় নাম নিলেও জ্বালা, নাম না নিলেও জ্বালা। যাই হোক, তো আমাদের প্রশ্নটি ছিল যে গ্রামীণ সমাজের কর্মসূচি শুরু হয় কত সালে? 1974 সালে। এর আগে যখন আমি থিওরি ক্লাস নিতাম তখন কিন্তু খুব বেশি একটা নাম আমি নিতাম না, তখন কিন্তু পড়ানোই বেশি হতো। ওকে, তো যাই হোক, কুলসুম মৃধা 7-এর বি বলেছে। তো আমাদের প্রশ্নটির উত্তর আমরা পেয়ে গিয়েছি 1974 সাল। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব যে বাংলাদেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভাইয়া পুরো দ্রুত দ্রুত একটু উত্তর করো। ওকে, আচ্ছা, আমি নাম একটু কম পড়বো যেহেতু মানা করেছে একজন, সে হয়তো আমার নাম পড়াতে বিরক্ত। ওকে, তবে যখন আমি থিওরি ক্লাস বা হচ্ছিল এমসিকিউ সলভ ক্লাস করেছি, ব্যাখ্যা করি, তখন খুব বেশি একটা নাম নিতাম না, যেহেতু আজকে প্রায় 30+ ক্লাস চলতেছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, সবই পড়ানো হয়ে গেছে, কিছু বাকি নেই, তাই হচ্ছিল নামগুলো পড়ছি তোমাদের, যাতে করে তোমাদের চিনতে আমার সুবিধা হয়। ওকে, এই ব্যতীত কোনো কিছুই নয়। ওকে, তো আমাদের 8 নম্বর প্রশ্নটি ছিল যে বাংলাদেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়া পুরা। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, ক্লাসে শেয়ার এত কম কেন? এত এত স্টুডেন্ট ক্লাস করতেছো, শেয়ার মাত্র 22টা। আমি কিন্তু 10 নম্বর প্রশ্নে যে কিন্তু আমি স্টপ করে দিব যদি শেয়ারের সংখ্যা আরো বেশি না হয়। সবাই কিন্তু ক্লাসটি শেয়ার করবে। ওকে, সবাই ক্লাসটি শেয়ার করবে, সবাই উত্তর করতে লাগো। ওকে, ওকে, সবাই উত্তর করছে। ওকে, বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সবাই একটু দ্রুত উত্তর করো পাশাপাশি। আচ্ছা, অথই বিশ্বাস বলছে ভাইয়া নাম না বলে ভালো লাগে না, এখন আমি কোন দিকে যাব? কেউ বলে নাম নিলে সমস্যা হয়, কেউ বলে নাম না নিলে ভালো লাগে না, তাহলে আমি কোনটি করব বলো আমাকে, তোমরাই বলে দাও। তোমাদের উপর ছেড়ে দিলাম আমি কোনটি করব, তোমরা যেটা বলবা, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি, তো তোমরা যেটা বলবো আমি সেটা করার চেষ্টা করব। ওকে, ওকে, তো প্রশ্নটি আমাদের ছিল যে বাংলাদেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোনটা হবে? যে কাপ্তাই রাঙামাটি। কাপ্তাই রাঙামাটি কিন্তু বাংলাদেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রটি। ওকে, ওকে, তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? আচ্ছা, বলছে যে ভাইয়া লাইভে এভাবে প্রচুর সময় নষ্ট হয় আমাদের। আচ্ছা, আমি চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, 9 নম্বর বলো যে বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? সবাই একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবো। ওকে, তোমরা একটু সবাই দ্রুত উত্তর করো, আমি বললাম তো 30 সেকেন্ডের মধ্যে সবাই উত্তর করবো, 30 সেকেন্ডের মধ্যে সবাই উত্তর করো। 30 সেকেন্ডের মধ্যে সবাই উত্তর করো। ভাইয়া পড়ে যে বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? সবাই একটু দ্রুত উত্তর করো, সময় মাত্র 30 সেকেন্ড। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, অথৈ বিশ্বাস বলেছে আমি তো মনে হয় 8টা শেয়ার করেছি, তুমি 8টা শেয়ার করেছো, আমি 10টা শেয়ার করেছি, 18টা শেয়ার, আর মাত্র 4জন শেয়ার করেছে। যাই হোক, সবাই একটু দ্রুত শেয়ার করে দিও। ওকে, হ্যাঁ, ও একটা ভালো কথা বলেছে জয় মন্ডল, যে ভাইয়া আপনি ফার্স্ট 5 জনের নাম বলবে। আচ্ছা, 5 জন না, আমি প্রথম 10 জনের নাম বলবো। প্রথম 10 জন যারা উত্তর করবে আমি শুধুমাত্র তাদের নামটা বলবো, বাকিরা সবাই উত্তর করে যাবে, আমি পাশাপাশি সলভ দিয়ে দেবো। প্রথম 10 জনের নাম আমি বলবো। ওকে, যেহেতু অনেকের সমস্যা হয়। ওকে, তো প্রশ্নটি আমাদের ছিল যে বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে শ্রীমঙ্গল। কোথায়? বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম চা জাদুঘর অবস্থিত শ্রীমঙ্গল। ওকে, আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে
বাংলাদেশের কৃষি ক্ষেত্রে দোয়েল কিসের নাম? খুব কমন একটি প্রশ্ন, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। সবাই একটু দ্রুত উত্তর করো যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে দোয়েল কিসের নাম। আমি শুধুমাত্র প্রথম 10 জনের নাম পড়বো। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, মিষ্টি খুশি একটা বলেছে 9 এর এ। আচ্ছা, আমি এখন 10 নম্বরে আছি আপু, সবাই 10 নম্বরে উত্তর করো যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে দোয়েল কিসের নাম। সবাই একটু দ্রুত উত্তর করো। ওকে, অর্পিতা দাস বলেছে 10 এর সি, অনিক সাহা বলেছে 10 এর সি, উপমা সেন এখনো 9 পড়ে আছে, 9 এ বলেছে। 10 নম্বর উত্তর দাও। হিমাদ্রি নীল বলেছে, ওকে উত্তর দিয়েছে আয়রাত ইবনাত রুহি। তাহসিনা আক্তার রাহিমা উত্তর দিয়েছে তাসনিম নেহা। আশরাফুল পাঠান উত্তর দিয়েছে নূরের নহর উত্তর দিয়েছে অথৈ বিশ্বাস। ওকে, উত্তর দিয়েছে আফিয়া ইসলাম। ওকে, সৈয়দা তানজিনা ইয়াসমিন তমা সুরাইয়া জয় উত্তর দিয়েছে। ওকে, তো আমাদের প্রশ্নটা ছিল যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে দোয়েল কিসের নাম। ভাইয়া পুরা সবাই দ্রুত 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 একটু উত্তর করে দাও যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে দোয়েল কিসের নাম। ওকে, ওকে, তো বাংলাদেশে কৃষিক্ষেত্রে দোয়েল কিসের নাম? যে উন্নত জাতের গমের নাম। তোমরা জানো যে এটা কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে যে দোয়েল কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের জাতীয় পাখি তা কিন্তু নয়, দোয়েল কিন্তু বাংলাদেশের একটি উন্নত জাতের গমের নাম। ওকে, শিওর জানি না বলেছে। ওকে, যাই হোক, আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়? বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোন জেলায়? সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়াপুরা। শেয়ার এত কম কেন ভাইয়াপুরা? শেয়ার এত কম কেন? সবাই একটু দ্রুত শেয়ার করো। ওকে, আইরাত ইবনাত রুহি বলেছে 11 এ। মাইমুনা রেহমান বলেছে উত্তর দিয়েছে নাহিদা আক্তার। তারপরে আর ময়না ধানের নাম, হ্যাঁ। ওকে, মোহাম্মদ শিহাব উত্তর দিয়েছে অর্পিতা দাস পঞ্চগড়। ওকে, এমডি মোমিন ইসলাম উত্তর দিয়েছে। ওকে, তহসিন আক্তার রহিমা উত্তর দিয়েছে। মিষ্টি খুশি আক্তার উত্তর দিয়েছে। ওকে, সবাই দ্রুত উত্তর করো। অথৈ বিশ্বাস উত্তর দিয়েছে। ওকে, ওকে, হিমাদ্রি নীল উত্তর দিয়েছে। আফরোজা নুসরাত প্রমি উত্তর দিয়েছে। ওকে, তো বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোন জেলায়? কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে সঠিক উত্তর? হবে পঞ্চগড়। কোথায়? পঞ্চগড়ে। বাংলাদেশের প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়? পঞ্চগড়ে। সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়াপুরা, যারা যারা ক্লাসটি দেখছো, এবং শেয়ারের সঙ্গে এখনো সেই 22-এই পড়ে আছে। কারণ আমি কিন্তু এরপরে আর যাব না, আমি কিন্তু এরপরে আর পরের স্লাইডে যাব না যতক্ষণ না পর্যন্ত শেয়ারের সংখ্যা আরেকটু বাড়বে। সবাই একটু দ্রুত শেয়ার করো, সবাই একটু দ্রুত শেয়ার করো ভাইয়াপুরা। সবাই একটু দ্রুত শেয়ার করো। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিও। যাই হোক, আমি পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের যে বাংলাদেশের ইলিশ রক্ষায় কোন কাজটি কার্যকরী? যে কোস্ট গার্ডের তৎপরতা কি বাড়ানো উচিত, নাকি সমুদ্র জয় করা উচিত, নাকি সংশ্লিষ্ট পক্ষের বোধোদয় হওয়া উচিত, নাকি চোরাচালান রোধ করা উচিত? তোমরা জানো যে প্রতি বছর মা ইলিশ যখন ডিম দিতে আসে তখন কিন্তু এদেশের অনেক অসাধু ব্যবসায়ী যারা কি করে, তখন মা ইলিশগুলোকে ধরে ফেলে। দ্যাটস ওয়াই কি হয়, এই কারণে কিন্তু মানে ফলাফল স্বরূপ কিন্তু মানে ইলিশ মাছের ঘাটতি দেখা যায়, এবং ঘাটতি কিন্তু বাংলাদেশের যারা মানুষ রয়েছে তারাও খেতে পারে না, পাশাপাশি ইলিশ দিয়ে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি সেটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না। ওকে, তো এই যে যে বাংলাদেশের ইলিশ এটা রক্ষা করা দরকার, রক্ষা করায় কোন কাজটি কার্যকারী বলে তুমি মনে করো? সবাই একটু দ্রুত উত্তর দাও। ওকে, মাইমুনা রেহমান উত্তর দিয়েছে অনিক সাহা। সুরাইয়া জুই। আফিয়া ইসলাম বলছে ডি। ওকে, অর্পিতা দাস বলছে কোস্ট গার্ডের তৎপরতা। মোমিন ইসলাম ডি বলেছে। রেশমা আক্তার এ বলেছে। রনি রয় এ বলেছে। ওকে, আশরাফুল রেহান গ বলেছে। ওকে, তাসনিম নেহা মিষ্টি খুশি আক্তার এ বলেছে। মোহাম্মদ শিয়াব। যতজন উত্তর দিয়েছো এই অবধি, যতজন উত্তর দিয়েছো সবার উত্তর ভুল একজন বাদে। কেউ বলেছো এটা, কেউ বলেছো এটা, অথবা কেউ বলেছো এটা। শুধুমাত্র একজনের আমি উত্তর দিয়ে দেখেছি, সে বলেছে হচ্ছিল এটা, যে সংশ্লিষ্ট পক্ষের বোধোদয়। উত্তরটি দিয়েছে সম্ভবত আশরাফুল পাঠান।
ওকে, তো আশরাফুল পাঠান উত্তর দিয়েছে যে সংশ্লিষ্ট পক্ষের বোধোদয়। তো বাংলাদেশের ইলিশ রক্ষায় কোন কাজটি কার্যকরী, সঠিক উত্তর কোনটি হবে যে সংশ্লিষ্ট পক্ষের বোধোদয়। এ ব্যতীত সবাই ভুল উত্তর দিয়েছো, সবাই ভুল উত্তর দিয়েছো। ওকে, তো প্রশ্নটি আমাদের ছিল যে বাংলাদেশের ইলিশ রক্ষায় কোন কাজটি কার্যকরী, সঠিক উত্তর কোনটি হবে সংশ্লিষ্ট পক্ষের বোধোদয়। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। ওকে, সবাই দ্রুত উত্তর করো ভাইয়া পুরা। ওকে, তো পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখি যে নিচের কোনটি প্রত্যক্ষ কর। এইবার থেকে কিন্তু অর্থনীতির উপর ক্লাস শুরু, অর্থাৎ মৌলিক জিকের কিন্তু প্রশ্ন আমি তোমাদের রেখেছি, কিন্তু এটা কিন্তু অর্থনীতির কিছু প্রশ্ন আমি, অর্থাৎ মৌলিক জিকের যে কি পার্ট অর্থনীতি তোমরা জানো, এইখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমি আজকের ক্লাসে রেখেছি। আচ্ছা, এইটার মানে কি? আচ্ছা, বোধোদয় হওয়া উচিত। আচ্ছা, প্রশ্নটি আমি একটু দেখি যে কিসের সংশ্লিষ্ট পক্ষের বোধোদয়। মানে সংশ্লিষ্ট পক্ষ বলতে ওখানে স্থানীয় লোকজন সব বাংলাদেশের যারা অসাধু মানুষজন রয়েছে তাদের জন্য একটু সুবুদ্ধির উদয় হয়, যাতে করে তারা মা ইলিশ বন্ধ করা রোধ বন্ধ করে। কেননা তুমি যতই তৎপরতা মানে কোস্ট গার্ডের তৎপরতা বাড়াও, চোরাচালান রোধ করো, যত যাই করো, নিজের মধ্য থেকে যদি শুভ মানে যে বোধ, এই বোধ যদি না হয়, মানবিকতা যদি নিজের মনের মধ্যে সৃষ্টি না হয়, তুমি কিন্তু কখনোই অসৎ কাজ থেকে বা অসৎ কাজ রোধ করতে পারবে না। ওকে, তো যাই হোক, সবাই 13 নম্বর প্রশ্নের উত্তর করো। এটা কিন্তু অর্থনীতি থেকে প্রশ্ন যে নিচের কোনটি প্রত্যক্ষ কর। সবাই একটু দ্রুত উত্তর করো, সবাই দ্রুত উত্তর করো। ওকে, সবার উত্তর আমি দেখতে পাচ্ছি, সবার উত্তর আমি দেখতে পাচ্ছি, সবাই একটু দ্রুত উত্তর করো। ওকে, তো প্রশ্নটি ছিল নিচের কোনটি প্রত্যক্ষ কর। আচ্ছা, তো কে বলেছো মূল্য সংযোজন কর, কে বলেছো আয় কর। এই মূল্য সংযোজন কর অর্থাৎ মূসক, মূসক, এই মূসকটা কি? মূসক তো পরোক্ষ কর ভাইয়া পুরা। এখানে বলেছে কি, প্রশ্ন ভালো করে পড়তে হবে, প্রশ্ন ভালো করে পড়তে হবে। কি বলেছে যে নিচের কোনটি প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর কিন্তু কখনোই মূল্য সংযোজন কর হয় না। প্রত্যক্ষ কর কিন্তু আয় কর, মূল্য সংযোজন কর এটা কিন্তু পরোক্ষ কর, এটা মনে রাখবে তোমরা। ওকে, তো প্রশ্নটা ছিল নিচের কোনটি প্রত্যক্ষ কর, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে আয়কর, আয়কর। ওকে, ওকে, তো আমি পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন নিয়ে আমাদের যে কোর্স রয়েছে, কোর্সে কিন্তু ভর্তি এখনো চলমান। ন্যাশনাল ইউনিভার্সিটি, জিএসটি বা 7 কলেজ, যে কোনো একটি কোর্সে মানে যে যেটা করতে যাও বা সবগুলো করতে যাও, মূল্য কিন্তু মাত্র 499 টাকা। 499 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। যারা যারা ভর্তি হতে চাও আমাকে ইনবক্সে নক করিও বা লিজেন্ড কেয়ারের যে পেজ রয়েছে পেজে নক করতে পারো। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে যে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কোনটি। এটি কিন্তু আমি বিগত একটি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে কিন্তু ব্যাখ্যা সহকারে পড়িয়েছিলাম এই প্রশ্ন। হ্যাঁ, তৌহিদ বলেছে যে প্রত্যক্ষ কর সাধারণত দুই প্রকার হয়ে থাকে, যথা আয়কর এবং সম্পদ কর। আচ্ছা, আচ্ছা, অর্পিতা বলেছে প্রত্যক্ষ আর পরোক্ষ গুলায় যায়। কেন গুলাবে, কেন আপু গোলায় কেন যাবে? ওকে, তো 14 নম্বর প্রশ্নের উত্তর সবাই করে। এটা কিন্তু আমি আগের একটা ক্লাসেও পড়েছিলাম যে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কোনটি। ওকে, ওকে, তো মাইমুনা রহমান উত্তর দিয়েছে, তহসিনা আক্তার রহিমা উত্তর দিয়েছে। সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়া পড়েছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কোনটি। সবাই দ্রুত 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 একটু উত্তর করো। ওকে, উপমা সেন, অর্পিতা দাস, আফসানা আনিকা ভাইয়া আপনার আইডিটা মেনশন করেন প্লিজ। আচ্ছা, এই অর্পিতা, অর্পিতা আমার আইডিটা একটু মেনশন করে দে।
অর্পিতা আমার আইডিটা একটু মেনশন করে দে তুই। ওকে, তো প্রশ্ন ছিল কোনটি, যে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কোনটি? সঠিক উত্তর কোনটি? যে আরব বাংলাদেশ ব্যাংক। আরব বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক। ওকে ওকে, অর্পিতা অথবা অথই দুজনের একজন, কেউ একজন আমার আইডিটা একটু মেনশন করে দে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তন হয় কবে থেকে? ওকে, বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তন হয় কবে থেকে? সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়া পুরা, সবাই একটু দ্রুত উত্তর করো। বাংলাদেশে মূল্য সংযোজন কর, বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তন হয় কবে থেকে? ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। মাইমুনুর রহমান এ বলেছে ওকে। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। ভাইয়া বলেছে বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তন হয় কবে থেকে? ওকে, অনেক শাহ উত্তর করেছে, উত্তর করেছে খন্দকার, জাকিয়া, তহসিন আক্তার, রাইমা উত্তর করেছে, অথই বিশ্বাস উত্তর করেছে। ওকে, উপমা সেন বলেছে ঘ 1994, এটা পিটানো উচিত তোমার এই উপমা। ওকে, মিষ্টি খুশি আক্তার বলছে হিমাদ্রি নীল উত্তর দিয়েছে খ, হিমাদ্রি নীলকেও পিটানো দরকার। ওকে ওকে, তো সঠিক উত্তর কোনটি হবে? এটি কিন্তু খুব সোজা একটি প্রশ্ন ছিল, যে 1991 সালে কিন্তু মূল্য সংযোজন কর প্রবর্তন করা হয়, অর্থাৎ মূসক। কত সালে? 1991 সালে কিন্তু বাংলাদেশের মূল্য সংযোজন কর অর্থাৎ মূসক প্রবর্তন করা হয়। ওকে, হাই হাই, মোহাম্মদ শিয়াব বলছে ভাইয়া আপনি অনেক কিউট। তুমি অনেক কিউট ভাইয়া, তুমি অনেক কিউট। ওকে ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছে, কিছু মানুষ বাদে, তাদেরকে পিটানো উচিত আসলেই। ওকে, যাই হোক, ব্যাপার না, ভুল উত্তর দেওয়া ব্যাপার না, ভুল থেকেই মানুষ শিখে। ওকে, তো 16 নম্বর প্রশ্ন আমাদের কি ছিল, যে বর্তমান বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? সবাই একটু, আচ্ছা এ এন্ড ডি কনফিউজড হয়ে যায়, আশা করি আর কনফিউজড হবা না উপমা। ওকে, তো বর্তমান বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? সবাই একটু দ্রুত উত্তর করে জানাও ভাইয়া পুরা। ওকে, তাহসিন উত্তর দিয়েছে 16 এ। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো, সবাই একটু দ্রুত উত্তর করো। মুরসালিন হাসান উত্তর দিয়েছে, আয়রাত ইবনাত রুহি বলেছে ডি, মাইমুনা রেহমান বলেছে, আচ্ছা ফাহমিদা ফাইজা এ বলেছে। ওকে, অনেক শাহ বলেছে সি। ওকে, তো বর্তমান বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? আয়ের প্রধান উৎস কিন্তু আয়কর নয়, আবগারি শুল্ক নয়, আমদানি শুল্ক নয়। ওকে, আয়ের প্রধান উৎস কি? আয়ের প্রধান উৎস হচ্ছে ভ্যাট। আয়ের প্রধান উৎস কোনটি? আয়ের প্রধান উৎস হচ্ছে ভ্যাট। যে বর্তমান বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? ভ্যাট। ওকে ভাইয়া পুরো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই উত্তর দিতে থাকো, আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে, অর্থাৎ বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? সবাই একটু দ্রুত উত্তর করো। ওকে, জয়মন্ডল, নিশাত ইসলাম, রনি রয়, মাহির মজুমদার, সবাইকে নুসরাত, সবাইকে ধন্যবাদ, সুরাইয়া জুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 17 নম্বর প্রশ্নের উত্তর সবাই করো, যে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো, সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়া পুরা। ওকে, মাইমুনা রহমান, তাহসিন আক্তার, রহিমা, অনেক শাহ, নাহিদা আক্তার। ওকে, মুরসালিন হোসেন বি বলেছে হিমাদ্রি নীল। ওকে, প্রিয়ন্তী বড়ুয়া, অর্পিতা দাস, ভারত বলেছে। ওকে, ফাহমিদা ফাইজা। ওকে, তো বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? তোমরা জানো যে ভারত থেকে কিন্তু বাংলাদেশ সব থেকে বেশি পণ্য আমদানি করে। কোন দেশ থেকে? যে মনে রাখবে, যে বাংলাদেশ সব থেকে বেশি আমদানি করে কোন দেশ থেকে? ভারত থেকে। ওকে ওকে, যারা যারা উত্তর দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোয় শিল্প খাতের অবদান মোটামুটি শতকরা কত ভাগ? ওকে, সবাই একটু ভালো করে প্রশ্নটা পড়বে, ভালো করে প্রশ্নটা পড়ো, যে বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোয় শিল্প খাতের অবদান মোটামুটি শতকরা কত ভাগ? সবাই একটু ভালো করে প্রশ্নটা পড়ো। 17 হ্যাঁ, ভারত হবে উত্তর। নুসরাত, উত্তর কোনটি হবে? আগের প্রশ্নটির উত্তর হবে ভারত। ভারত থেকে কিন্তু বাংলাদেশ সব থেকে বেশি পণ্য আমদানি করে। ওকে, তো আজকের ক্লাসের অনশর্ট জিকে এমসিকিউ সাজেশন ক্লাসের 18 নম্বর প্রশ্নটি কি আমাদের, যে বাংলাদেশে
বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোয় শিল্প খাতের অবদান কত ভাগ? কত ভাগ? সবাই একটু দ্রুত উত্তর করো। তহসিন আক্তার রেনুয়া বলছে 18C, 30 ভাগ বলেছে। দ্রুত উত্তর করো ভাইয়া পুরা, দ্রুত একটু উত্তর করো, দ্রুত একটু উত্তর করো। ওকে, অথৈ বিশ্বাস বলেছে 10 ভাগ। কুলসুম মৃধা এর আগের উত্তরটি দিয়েছে 17C। ওকে ওকে, কুলসুম মৃধা বলছে 18C। রনি রয়, নাহিদা আক্তার সবাই বলছে সি, অর্থাৎ 30 ভাগ। সবাইকে পেটানো উচিত, তোমাদের সবাইকে ধরে ধরে পেটানো উচিত। ভালো করে পড়তে বলেছিলাম যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো শিল্প খাতের অবদান মোটামুটি শতকরা কত ভাগ? 10 ভাগ। কত ভাগ? 10 ভাগ। মনে রাখবে সবাই, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, তো বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো শিল্প খাতের অবদান মোটামুটি শতকরা 10 ভাগ। ওকে ওকে, তো আমি পরবর্তী প্রশ্নে যাব যে বাংলাদেশের সরকারি ইপিজের সংখ্যা কত? বাংলাদেশের সরকারি ইপিজের সংখ্যা কত? ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। তোমরা জানো যে মোট ইপিজেড কতটি? 10টি। মোট ইপিজেড কতটি? 10টি। তার মধ্যে সরকারি কতটি? সরকারি হচ্ছে 8টি এবং বেসরকারি কতটি? বেসরকারি হচ্ছে 2টি। ওকে, তো বাংলাদেশের সরকারি ইপিজেডের সংখ্যা জিজ্ঞাসা করেছি, সবাই একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, উত্তর তো আমি বলেই দিলাম, এটির উত্তর আর দেখার বলার দরকার, উত্তর আমি বলেই দিয়েছি। তো তোমরা এটা মনে রাখবে যে সরকারি যদি মোট ইপিজেড বলে, মোট ইপিজেড সংখ্যা কতটি? 10টি। সরকারি কতটি? সরকারি হচ্ছে 8টি। সরকারি কতটি? সরকারি হচ্ছে 8টি, বেসরকারি 2টি। ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছি। আমি পরবর্তী আজকের শেষ প্রশ্ন কি, যে বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে দুর্বল খাত কোনটি? বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে দুর্বল খাত কোনটি? আজকের ক্লাসের শেষ প্রশ্নের সবাই উত্তর দাও। লাস্ট সবার নাম আমি একবার বলবো, যাও সবাই উত্তর করো, সবার নাম আমি বলবো। ওকে, শেষ প্রশ্নের নাম সবার আমি বলবো। ওকে 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 ওকে, দ্রুত উত্তর করো ভাইয়া বলে, যারা ক্লাসটি দেখছো দ্রুত উত্তর করো। মাইমুনা রহমান বলছে 20C, ব্যাংক উত্তর দিয়েছে। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। অনিক শাহ বলেছে 20C। ওকে, সবাই দ্রুত উত্তর করো ভাইয়া পুরো, সবাই দ্রুত উত্তর করো। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আমি সবার নাম বলবো। হুমা, ক্লাস শেষ এত তাড়াতাড়ি? হ্যাঁ, আজকের ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে। ওকে, অনশট এমসিকিউ জিকে সাজেশন ক্লাস, তো বেশিক্ষণ সময় লাগে না। যদি ব্যাখ্যা করে পড়াতাম এই 20টা প্রশ্ন মিনিমাম 2 ঘন্টা লাগতো। ওকে, হিমাদ্রি নীল উত্তর দিয়েছে, নাহিদা আক্তার, তহসিন আক্তার রহিম উত্তর দিয়েছে, সাহিত্য রয় উত্তর দিয়েছে, সাগর হোসাইন, মুরসালিন হাসান, রেশমা আক্তার, অথৈ বিশ্বাস, জান্নাতুল খুশবু সুরাইয়া, জুই, উপমা সেন বলছে সি, মনে হচ্ছে শিওর না। আচ্ছা, যাই হোক, কোনটা শিওর হবে সেইটা উত্তর দাও তুমি উপমা। নির্মল রয়, নিশাত ইসলাম, আফিয়া ইসলাম, আশরাফুল পাঠান উত্তর দিয়েছে, নূরের নহর, আয়রাত উত্তর দিয়েছে, কুলসুম মৃদা, নাহিদা, জান্নাত, জুই, জয়া রিয়া, আজিজ উত্তর দিয়েছে। ওকে, নুসরাত উত্তর দিয়েছে, আলোর পথে চলো উত্তর দিয়েছে। তো আমাদের প্রশ্নটি ছিল যে বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে দুর্বল খাত কোনটি? সবচেয়ে দুর্বল খাত হচ্ছে ব্যাংক কিন্তু সবচেয়ে দুর্বল খাত। ওকে, বাকি যেগুলো বলছো, যেমন কৃষি বলো, গার্মেন্টস বলো, গার্মেন্টস তো দুর্বল খাত কখনোই হবে না, কেননা পোশাক রপ্তানিতে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। বীমা থেকেও অনেক অর্থ উপার্জন হয়, কৃষি থেকেও হয়, কিন্তু ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্বল খাত। বীমা কিভাবে হয়? অর্পিতা দাস, রাকিবুল ইসলাম উত্তর করেছিল। ওকে, তো 20 নম্বর প্রশ্নটি আমাদের কি ছিল, যে বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে দুর্বল খাত কোনটি? সঠিক উত্তর কোনটি? ব্যাংক। ওকে, তো আজকের এই 20টা প্রশ্নের মাধ্যমে কিন্তু শেষ হলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অন শর্ট জিকে এমসিকিউ সলভ ক্লাস। এখন তোমাদের যদি কারো কোনো কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি সরাসরি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমাকে একজন ইনবক্সে বলেছিল যে
আমাকে একজন ইনবক্সে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আমার প্রশ্নটি এখন আপাতত মনে আসতেছে না। সে যদি ক্লাসটি করে থাকো প্রশ্নটি আবার করতে পারো। সম্ভবত মানে এইচএসসির পাঠ্য বইয়ের উপরে যে ক্লাস বা যাই হোক বই কি পড়তে হবে তাকে আমি বলছি, আমার মনে পড়েছে কিছুটা যে মৌলিক জিকে থেকে কিন্তু প্রশ্ন আসবে, মৌলিক জিকে থেকে কিন্তু প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসবে। তো সেক্ষেত্রে বলা রয়েছে যে তোমার উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা কিন্তু চারটি বিষয় তোমাকে উত্তর করা, চারটি বিষয় কিন্তু ছিল, চারটি বিষয় কিন্তু তোমাদের ছিল। ওকে, তো এই চারটি বিষয় থেকেই কিন্তু প্রশ্ন হবে। সহজ উত্তর হচ্ছে এটা যে চারটি বিষয়ের উপর তোমার উচ্চ মাধ্যমিকে চারটি বিষয় কিন্তু প্রশ্ন করা হবে মৌলিক জিকে থেকে। ওকে, আচ্ছা ভাইয়া নেক্সট ক্লাসে কোশ্চেন গুলা একটু বেশি করে রাখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু বেশি করে রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা মাইমুনা রহমান বলছেন যে এনইউর জন্য আবার ক্লাস কবে হবে। আমি কিন্তু প্রতিদিনই বলি যে এনইউর জন্য আমার শনি সোম বুধ, শনি সোম বুধ এই 3 দিন কিন্তু আমার ক্লাস থাকে। আচ্ছা ভাইয়া জিএসটি এর জন্য অনশট ক্লাস নিলে বলে, আজকেও কিন্তু জিএসটির ক্লাস কিন্তু তোমাদের কাব্য ভাইয়া নিয়েছে। ওকে, তো আমার কিন্তু এই 3 দিন কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস আমি তোমাদের জন্য রাখি, রাত 10টায় ক্লাস রাখি। তারপরেও তোমরা যারা লিজেন্ড কেয়ার যে এই যে পেজ থেকে ক্লাস হচ্ছে, ক্লাসে যারা যারা মানে এই পেজে যারা যারা রয়েছে ওই পেজেই কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যেদিন ক্লাস থাকে, এই শনি সোম অথবা বুধ যেদিনই ক্লাস থাকুক না কেন আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি তোমাদের যে কোন সময় আমি ক্লাস নিব। ওকে ভাইয়া এনইউর জন্য 50+ পাইলে ভালো সাবজেক্ট পাবো, আশা করা যায় পাবো, তবে আরেকটু বেশি বার 60+ পেলে একটি সেফ জোন তোমার জন্য থাকবে। ওকে ওকে, আশা করি আর কারো কোনো কিছু জিজ্ঞাসা করার নেই। আমি কি শেষ করে দিব? আচ্ছা ভাইয়া এনইউর বাকি জিকে ক্লাসগুলো কই? এই যে পেজে যে ক্লাস হচ্ছে এখানে একটু নিচের দিকে গেলে প্রত্যেকটা ক্লাসের ক্যাপশন কিন্তু দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি, তুমি কিন্তু ওখানেই ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে ওকে, তো আজকের মতন এখানেই বিদায় ভাইয়া, পুরো দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ঠিক মতো পড়াশোনা করো। ওকে, আল্লাহর কাছে প্রার্থনা করো অথবা যে যে ধর্মের আছো সেই ধর্মের অনুযায়ী ইবাদত করো, যাতে করে যে কোনো একটি জায়গায় তোমার চান্স হয়ে যায়, যাতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্য তোমরা কাজ করে যেতে পারো। ওকে ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।